আসসালামু আলাইকুম, ডাক্তার ARM জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আমরা আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় থাইরয়েড হরমোন নিয়ে আলোচনা করব। তো থাইরয়েড হরমোনের অভাবজনিত লক্ষণগুলো আমাদের মাঝে আছে কিনা, তো আমরা এই বিষয়গুলো আজকে জানব এবং এর থেকে পরিত্রাণের জন্য কি কি পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বা কী ধরনের পরামর্শ আমরা নিতে পারি সেই সম্পর্কে কিছু ধারণা দিব আর কি। তো চলুন দেখা যাক আমাদের থাইরয়েড হরমোন আসলে কোথা থেকে তৈরি হয় এবং এর কাজ কি, এর অভাবের লক্ষণগুলো কি আমরা জেনে নিই। তো থাইরয়েড হরমোনটা কোথায় থাকে? থাইরয়েড হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে? তো থাইরয়েড গ্ল্যান্ডটা একটা প্রজাপতির মতো দেখতে গ্ল্যান্ড, হ্যাঁ। তো এই গ্ল্যান্ডটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডটা আমাদের গলার সামনে, ছবিতে দেখতে পাচ্ছেন, গলার সামনে থাকে এবং এই পিছনে যে আমাদের ল্যারিংস ট্রাকিয়া আছে তার সামনে থাকে, ঠিক আছে। তো এই থাইরয়েড গ্ল্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে থাইরয়েড হরমোন তৈরি হয় এবং এই থাইরয়েড হরমোন আমার শরীরের সর্বব্যাপী এটার কাজ। প্রত্যেকটা কোষে এটার রিসেপ্টর আছে। সো থাইরয়েড হরমোনের কোনো সমস্যা হলে আমাদের সার্বিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ি, আমাদের সমস্যা দেখা দেয়। তো এখন থাইরয়েড হরমোনের মানে কিভাবে তৈরি হয় এই বিষয়টা একটু সংক্ষেপে আমরা একটু জেনে নিই। থাইরয়েড হরমোন কোথা থেকে তৈরি হয় বা কি কি রেগুলেটরি মেথড আছে যে এটাকে রেগুলেশন করে। তো আমাদের ব্রেনের মধ্যে আছে হাইপোথ্যালামাস। ওকে, এটা হাইপোথ্যালামাস, সংক্ষেপে এইচ বললাম। তো হাইপোথ্যালামাস থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, এটাকে বলা হয় থাইরয়েড রিলিজিং হরমোন, ঠিক আছে। থাইরয়েড রিলিজিং হরমোন রিলিজ হওয়ার পরে এটা কোথায় যায়? এটা হচ্ছে আমার পিটুইটারি গ্ল্যান্ডে আসে, ঠিক আছে। পিটুইটারি গ্ল্যান্ডে আসার পর এখান থেকে পিটুইটারি গ্ল্যান্ডটা এক্সাইটেড হয়, স্টিমুলেটেড হয় এই হরমোনের উপস্থিতিতে। তারপরে এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন নামে আরেকটা হরমোন রিলিজ হয়। সেইটা তখন পিটুইটারি গ্ল্যান্ড, এটাও ব্রেনে থাকে। তো পিটুইটারি গ্ল্যান্ড থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হওয়ার পর এখানে চলে আসে থাইরয়েড গ্ল্যান্ডে। ওকে, তো থাইরয়েড গ্ল্যান্ডটা আসার পর তখন থাইরয়েড গ্ল্যান্ডের মেসেজ চলে আসে যে তোমার শরীরে এখন থাইরয়েডের ঘাটতি আছে, হরমোনের ঘাটতি আছে, তুমি থাইরয়েড হরমোন তৈরি করো। তো থাইরয়েড হরমোন তখন সেই থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের মেসেজ পাওয়ার পর সে T3 এবং T4 তৈরি করে। তো T3 হচ্ছে থাইরোক্সিন এবং T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন। তো এই দুইটা তৈরি করতে যে থাইরয়েড হরমোনকে যেই উপাদানের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে আয়োডিন। ওকে, তো 4টা আয়োডিন লাগে T4 তৈরি করতে, 3টা আয়োডিন লাগে T3 তৈরি করতে। আমাদের শরীরে 80% থাইরয়েড হরমোন তৈরি করে T4 এবং 20% হচ্ছে T3। বাট T3টা অ্যাক্টিভ ফর্ম, এটা কোষে যখন যায়, যখন এখান থেকে তৈরি হয়ে থাইরয়েড হরমোন তৈরি হয়ে যখন ব্লাড ভেসেলে চলে আসে, রক্তনালীতে চলে আসে, তারপরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তারপরে এখান থেকে যখন কোনো কোষে যায়, এই ছবিতে দেখতে পাচ্ছেন এই কোষে যাচ্ছে। তো কোষে যেয়ে সে কী করে? সে থাইরয়েড হরমোন রিসেপ্টরে যায়। তো রিসেপ্টরের সাথে বাইন্ড করে, সেটা নিউক্লিয়াসের মধ্যে রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরে বাইন্ড করার পর সে এটা প্রোটিন সিনথেসিস করে বা অন্যান্য রেগুলেটরি যে মেকানিজম থাইরয়েড হরমোনের সেটা সে পারফর্ম করে। তো তাহলে মূল কাজটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এইটাকে বলা হয় এক্সিস, হ্যাঁ, থাইরয়েড হরমোনের হাইপোথ্যালামাস পিটুইটারি থাইরয়েড এক্সিস। হ্যাঁ, কীভাবে এটা তৈরি হচ্ছে? যখন কোনো কারণে যদি আবার থাইরয়েড হরমোন বেশি তৈরি হয়ে যায়, আমাদের বডিতে কিন্তু সবসময় একটা ফিডব্যাক মেকানিজমের মধ্যে চলে। কোনো কিছু বেড়ে গেলে সেটার আরেকটা মেসেজ আসে, প্রোডাকশন এখন কমাতে হবে। হ্যাঁ, তখন যদি T3 T4 বেশি তৈরি হয়ে যায় তখন সেটা ফিডব্যাক দেয়, নেগেটিভ ফিডব্যাক বলে, যে ইনহিবিটরি ফিডব্যাক বা নেগেটিভ ফিডব্যাক। এই T3 T4 বেশি হয়ে গেলে হাইপোথ্যালামাসকেও একটা ফিডব্যাক দেয়, আবার পিটুইটারি গ্ল্যান্ডকেও ফিডব্যাক দেয়, যে কারণে যে মাইনাস চিহ্ন দিয়ে এটা বোঝানো হয়েছে। তো তখন তারা আবার TRH এবং TSH প্রোডাকশন কমিয়ে দেয়। তো এইভাবে বডিতে থাইরয়েড ব্যালেন্সটা ঠিক রাখে। তো এখন কোনো কারণে যদি এই ব্যালেন্সটা ডিসরাপশন হয় তাহলে আমাদের এই থাইরয়েড হরমোন জনিত সমস্যাগুলো আমাদের শরীরে তৈরি হয়। এখন এখানে কিছুটা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলেছি, সেখানে হচ্ছে থাইরয়েড হরমোন তৈরি করতে মূল উপাদান হচ্ছে আয়োডিন। ওকে, তো আয়োডিন যখন ডেফিসিয়েন্সি থাকে তখন প্রচুর প্রবলেম আমাদের মধ্যে পাওয়া যায়। থাইরয়েড হরমোন ঠিকমতো তৈরি হয় না, বা তৈরি হতে গেলেও এটা মানে যেই ধরনের কোয়ালিটিফুল থাইরয়েড হরমোন তৈরি করা দরকার সেটা হতে পারে না। তো এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে অনেকগুলো সিরিজ আলোচনা করব, কারণ বর্তমান গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 3 বিলিয়ন পিপল, হ্যাঁ, যে আয়োডিন ডেফিসিয়েন্সিতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সাফার করতেছে। ওকে,
তো এখন আয়োডিন এটা নিয়ে অনেক কাজ করেছে ডেভিড ব্রাউনস্টেইন এমডি, উনি এটা নিয়ে লট অফ কাজ করেছে। ডক্টর গাই আব্রাহাম উনি কাজ করেছেন। তো ওনাদের রিসার্চগুলো নিয়ে আমি পরবর্তীতে কিছু ধারাবাহিক আলোচনা করব থাইরয়েড হরমোনের সাথে আয়োডিন রিলেশন এবং আয়োডিন কতটা আমাদের শরীরের জন্য প্রয়োজন। তো যাই হোক, আমি সেই আলোচনা আজকে যাচ্ছি না। আমি আজকে থাইরয়েড হরমোন কীভাবে তৈরি হলো সেই বিষয়টা আমি বললাম। ওকে, তো এখন আমরা দেখি যে থাইরয়েড হরমোনের ফাংশন কী। হ্যাঁ, থাইরয়েড হরমোনের ফাংশন হচ্ছে, আমি বললাম যে এটা সর্বব্যাপী। তো এটা আমাদের গ্রোথ রেগুলেশন করে, আমাদের হাড়াড্ডি শক্ত করতে বা ম্যাচুরেশন করতে এটা প্রয়োজন হয়। এটা আমাদের ব্রেন ডেভেলপমেন্ট বা নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে কাজে লাগে। এটা আমাদের বেজাল মেটাবলিক রেট, হ্যাঁ, এটা মেনটেন করে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বেজাল মেটাবলিক রেট যদি মেনটেন না হয় তাহলে আমাদের যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, আমরা যে খাবারের মাধ্যমে যে মূল তিনটে উপাদান যেটা আসে, যেখান থেকে আমাদের এনার্জি প্রডিউস করতে হয়, তো সেটা কিন্তু বডি ঠিকমতো এটা নিতে পারে না বা অ্যাসিমিলেশন করতে পারে না। ঠিক আছে, তো এই বেজাল মেটাবলিক রেট আমাদের শরীরের বেসিক কাজগুলো, বেসিক মেটাবলিক ইফেক্টগুলো মেনটেন করার জন্য এই রেটটা, মানে এই স্পিড এবং এই রেট এবং এই এনার্জি এক্সপেন্ডিচারটা ম্যানেজ করতে হয়, মেনটেন করতে হয়, বা এই সাপ্লাইটা দিতে হয় কোষকে প্রাণবন্ত বা কর্মক্ষম রাখার জন্য। তো সেই জিনিসটা মেনটেন করে এই T3 T4 থাইরয়েড হরমোন। সো আমরা বুঝতে পারতেছি যে থাইরয়েড হরমোন কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়া থাইরয়েড হরমোনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের হিট রেগুলেশন করা। আমাদের শরীরে যে তাপ তৈরি হয়, নর্মাল যে আমাদের বডি টেম্পারেচার, এটা মেনটেন করে থাইরয়েড হরমোন। ঠিক আছে, তো এরপরে আমাদের ইনফ্লুয়েন্স করে আমাদের মেন্টাল এবং বিহেভিয়ারাল প্যাটার্নকে, আমার ইমোশনাল প্যাটার্নকে। ঠিক আছে, মানসিক এবং আবেগীয় বিষয়গুলোকে সে নিয়ন্ত্রণ করে। তো এটা আমাদের নবজাতক যখন মায়ের পেটে বাচ্চা থাকে, তো ফিটাল ডেভেলপমেন্টের সময় এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করে। এর অর্গানোজেনেসিস, হ্যাঁ, এটা কাজ করে, ব্রেন ডেভেলপমেন্ট হেল্প করে। এই জন্যে যখন দেখা যায় থাইরয়েড হরমোনে কোনো ঘাটতি হলে বা আয়োডিন ডেফিসিয়েন্সি হলে সেই বাচ্চাগুলো বুদ্ধি প্রতিবন্ধী হয়ে যায়, মেন্টাল রিটার্ডেশন হয়। ঠিক আছে, এই প্রবলেমগুলো দেখা যায়। তো আমি ওভারঅল একটা সংক্ষেপে একটা আলোচনা করলাম যে থাইরয়েড হরমোনের ফাংশনটা কী আসলে। মানে এর এমন কোনো জায়গা নেই এর কাজ নেই, প্রত্যেকটা কোষে যেহেতু এর রিসেপ্টর আছে, সুতরাং সারা দেহব্যাপী এর ফাংশন। আচ্ছা, এখন থাইরয়েড হরমোনের ঘাটতি হলে কি সমস্যাগুলো আমরা আমাদের শরীরে দেখা দেয় সেটা আমরা একটু আলোচনা করব। তো মেডিকেল ভাষায় এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। ওকে, এটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। তো হাইপোথাইরয়েডিজম হলে আমাদের কি কি লক্ষণ শরীরে তৈরি হয়, আমরা বা কি কি লক্ষণ থাকলে আমরা সন্দেহ করতে পারি যে আমাদের হাইপোথাইরয়েডিজম আছে। তো সে প্রথমে হচ্ছে পেশেন্ট অ্যাপ্যাথেটিক অ্যান্ড ইনডিফারেন্স হয়ে যাবে। অ্যাপ্যাথেটিক মানে সে কোনো কিছুই উদাসীন হয়ে যাবে, সে সব কিছু, মানে তার কগনিটিভ ফাংশনগুলো ইম্পেয়ার্ড হবে, সে আশেপাশে সব কিছু সম্পর্কে ওয়েল অ্যালার্ট থাকবে না, হ্যাঁ, বা মানে একটা তার মধ্যে উদাসীনতা ভাব, হ্যাঁ, এটা খেয়াল করা যাবে, এবং চঞ্চলতা কমে যাবে। ঠিক আছে, তো তার আঙ্গুলগুলো ভেঙে যাবে, ব্রিটেল নেইল, এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম। এছাড়া হাত পা খুব ঠান্ডা থাকবে। হ্যাঁ, তো রোগীরা এসে বলে যে ডাক্তার সাহেব আমার শরীর গরমই হয় না, আমার হাত পা একদম ঠান্ডা বরফের মতো। ঠিক আছে, শরীরে তাপ তৈরি হয় না, আমি পরিশ্রম করি তো আমার শরীর গরম হয় না। হ্যাঁ, এরকম বিষয়গুলো বলে। তো তারা শীত সহ্য করতে পারে না, এটাও একটা ইম্পর্টেন্ট, এবং তারা গরম কাপড় পরে থাকে, ইভেন গরমের দিনেও তারা গরম কাপড় পরে থাকে। তো এই সিমটমগুলো কিন্তু থাইরয়েড হরমোনের অভাবজনিত মানে সিচুয়েশনকে ইন্ডিকেট করে। ঠিক আছে, এছাড়া আরেকটি ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে কনস্টিপেশন। এই ধরনের রোগীরা বাওয়েল মুভমেন্ট খুব স্লো হয়, তাদের হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর পর তাদের টয়লেট হয়। তো ইভেন অনেক সময় পায়খানা নরম থাকলেও তাদের টয়লেট দেরিতে হয়। ঠিক আছে, বলে যে 2 দিন 3 দিন পর টয়লেট হচ্ছে, কিন্তু টয়লেট নরম, কিন্তু হার্ড না, কিন্তু নরম, কিন্তু তাও ডিলে হচ্ছে। তো এটা একটা ইম্পর্টেন্ট সিমটম। আর তাদের মধ্যে ক্রেভিং হয়, কার্বোহাইড্রেটের ক্রেভিং। কারণ কি, তাদের এই থাইরয়েড হরমোনের সাথে ইনসুলিনের সম্পর্ক আছে, কারণ প্রত্যেকটা হরমোন ইন্টার রিলেশন আছে প্রত্যেকটা হরমোনের সাথে, একটা সুন্দর একটা চেইন মেনটেন করে সবাই, এইভাবে বডির হোমিওস্টেসিস বা হারমোনি মেনটেন হয়। তো থাইরয়েড হরমোন যখন কমে যায় তখন আমাদের ইনসুলিন বেড়ে যায়, আর ইনসুলিন যখন বেড়ে যায় তখন আমাদের সুগারের প্রতি হাঙ্গার বা ক্র্যাবস বা কার্বোহাইড্রেটের প্রতি হাঙ্গার বেড়ে যায়। এই কারণে যাদের থাইরয়েড কম থাকে তাদের মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহ খুব বেড়ে যায়, তারা বিভিন্ন মিষ্টি বা রুটি বা কার্বোহাইড্রেট যেখানেই পাওয়া যাবে সেখানে সেই ধরনের খাবারের প্রতি তাদের আগ্রহ বেশি দেখা দেয়। ঠিক আছে, এছাড়া মানসিকভাবে তারা খুব ডিপ্রেসড এবং স্লাগিশনেস থাকে। ডিপ্রেশন মানে তারা খুব হতাশা, তাদের মধ্যে স্যাডনেস, মেলানকলি,
বিমর্ষ ভাব, ঠিক আছে, চঞ্চলতা নাই, সবসময় মনমরা একটা সিচুয়েশান এটা থাকে। আর স্লাগিশনেস মানে হচ্ছে তারা যে কোনো কাজে খুব স্লোলি কাজ করে, তাদের ব্রেইন এবং মানে মেন্টাল এবং ফিজিক্যাল দুইটা লেভেলেই তারা খুব স্লোলি মুভ করে, ঠিক আছে। তো আমরা অনেক সময় একটু মজা করে বলতাম যে এই সিমটমটাকে বলতাম যে টিউবলাইটের সাথে তুলনা করতাম, ঠিক আছে। তো এখনকার টিউবলাইট না, এখনকার টিউবলাইট তো এলইডি। তো আগের যে টিউবলাইটগুলো ছিল, ঠিক আছে, তো যেমন স্টার্টার দিয়ে যেটা স্টার্ট করতে হতো, দেখা যাবে যে স্টার্টার লাগাইলে আপনারা জানেন বা যারা সিনিয়র আছেন তারা জানেন যে আগে টিউবলাইটগুলোতে কী ছিল, টিউবলাইট স্টার্টার লাগানোর পর অন করলে কিছুটা সময় নিত, হ্যাঁ, তারপরে স্টার্ট হতো। তো এই যে সময় নেয়, তাহলে এই অ্যাটিচিউডের সাথে হাইপোথাইরয়েডের অ্যাটিচিউড, মানসিক অ্যাটিচিউডের একটা মিল আছে, যে রোগীরা কোনো একটা কমান্ড বললে বা কোনো একটা কিছু করতে বললে বা কোনো একটা অঙ্ক করতে বলেন বা ব্রেন ওয়ার্ক বলেন বা ফিজিক্যাল ওয়ার্ক বলেন, তার একটু সময় লাগে জিনিসটা পারফর্ম করতে, ঠিক আছে। ব্রেনের ক্ষেত্রে চিন্তা করতে হয়, অনেক চিন্তা করতে হয়, ফিজিক্যাল ক্ষেত্রেও তার মুভমেন্ট করতে সময় লাগে। তো এই বিষয়টা এটা হাইপোথাইরয়েডকে ইন্ডিকেট করে, ঠিক আছে। এছাড়া তার গিলতে, কোনো খাবার গিলতেও সমস্যা হয়, কারণ থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যায়, বড় হয়ে যাওয়ার কারণে এর পিছনে যে ল্যারিংস আছে, হ্যাঁ, তারপরে ইসোফেগাস আছে, সেখানে চাপ দিলে ইসোফেগাস মানে ইসোফেগাস মানে খাদ্যনালী, তো সেখানে চাপ দিলে আমার খাবার গিলতে সমস্যা হয়। এটা সাধারণত হাইপোথাইরয়েড হলে যখন গয়টারের মতো সিমটম হয়, আয়োডিন ডেফিসিয়েন্সিতে এটা যখন গ্ল্যান্ডটা ফুলে যায়, বড় হয়ে যায়, তখন সেই সিমটমগুলো দেখা দেয়, ঠিক আছে। তারপরে অনেকে ড্রাই স্কিন দেখা যায়, চামড়াগুলো খুব খসখসে ফেটে যায়, হ্যাঁ, ড্রাই স্কিন হয়, অনেক অয়েল ব্যবহার করতে হয়। তো এই সিমটমগুলোতেও হাইপোথাইরয়েডে পাওয়া যায়। তো আরেকটা সিমটম গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোগীরা বলে যে ডাক্তার সাহেব আমি অনেক ঘুমাই বা আমার অনেক ঘুম ধরে, কিন্তু আমি এত ঘুমাই, আমি 8-9 ঘন্টা 10 ঘন্টা ঘুমাচ্ছি, হ্যাঁ, বা টানা ঘুমাচ্ছি, তারপরে আমার মনে হচ্ছে আরও ঘুমাই বা আমার ফ্রেশ লাগতেছে না, আমি এখনও মানে আমার ঘুম ঘুম ভাব বা শরীরে এনার্জি পাচ্ছি না। সাধারণত এত ঘুমাইলে ফ্রেশ লাগার কথা, কিন্তু আমার লাগে না। তো এটা একটা গুরুত্বপূর্ণ সিমটম, ঠিক আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে এলিভেটেড কোলেস্টেরল, হ্যাঁ, আমাদের রক্তে যে কোলেস্টেরল, ঠিক আছে, এটা বেড়ে যায়, কারণ মেটাবলিজম যেহেতু কমে যায়, তো কোলেস্টেরল ফ্যাট বার্নিং প্রসেসটা কমে যায়, সুতরাং কোলেস্টেরলগুলো বেড়ে যায়। এসেনশিয়াল হাইপার টেনশন, হ্যাঁ, এটা আমরা জানি যে 95% কজ জানা যায় না। তো এটা একটা বিষয় যে শরীরে যেহেতু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের সাথেও এই থাইরয়েড গ্ল্যান্ডের একটা ইম্পর্টেন্ট রিলেশন আছে, তো এছাড়া অন্যান্য হরমোনের সাথে রিলেশন আছে, সবগুলো ইম্পেয়ারমেন্ট হওয়ার কারণে তার রোগীর প্রেশার বেড়ে যায়। তো প্রেশার বাড়তেও পারে আবার কমতেও পারে, দুইটাই হয়। তো আমরা দেখতেছি যে হাইপার টেনশন পাচ্ছি, হাইপার টেনশন হচ্ছে, আবার হাইপোটেনশন হচ্ছে, দুইটাই পাচ্ছি, মানে লো প্রেশারও হয়ে যায় আবার হাই প্রেশারও হয়ে যায়। আইলিড সোয়েলিং হচ্ছে চোখের চারিদিকে, চোখের পাতা এগুলো ফুলা ফুলা ভাব, হ্যাঁ, বা ফুলে যায়, ঠিক আছে, এই সিমটম থাকে। রোগী ফ্যাটিক, ক্লান্তিতে ভুগে, যে সে মানে সবসময় দুর্বল লাগে, ক্লান্তি লাগে, মানে বারবার এই ধরনের রোগীরা প্রচুর ভিটামিন খায়, দেখবেন যে দোকানে যে বিভিন্ন টনিক খাচ্ছে, বিভিন্ন ভিটামিন খাচ্ছে, খাবার দাবারও খাচ্ছে, কিন্তু থাইরয়েড হরমোনটা তার ফিল আপ হচ্ছে না বা থাইরয়েড হরমোন পর্যাপ্ত প্রডিউস হচ্ছে না দেখে তার এই দুর্বলতাগুলো যাচ্ছে না, ওকে। তারপর তার স্কিন তো বলেছি ড্রাই হয়ে যায়, চুলগুলো পাতলা হয়ে যায়, চুলও ভেঙে যায়, ঠিক আছে, মানে চুল পড়ে যায়, এই সিমটমগুলো থাকে, অ্যালোপেশিয়ার সিমটমগুলো। এছাড়া তার হর্সনেস, যেটা বললাম যে গলার উপর চাপ দিলে এখানে ভোকাল কর্ডে যদি চাপ পড়ে তাহলে তার গলার স্বর ভেঙে যায়, এই সিমটমগুলো পাওয়া যায়। এছাড়া তার মনোযোগ বা কনসেন্ট্রেশন করতে তার সমস্যা হয়, যে সে কনসেন্ট্রেট করতে পারে না কোনো কাজে, মনোযোগে কনসেন্ট্রেট করতে পারে না, ফোকাস করতে পারে না, হ্যাঁ, সে এই স্পেশালি স্টুডেন্টদের ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো বুঝতে সমস্যা হয়, যেমন ম্যাথমেটিক্স, হ্যাঁ, ইংলিশ গ্রামার, বা যেই বিষয়গুলোতে একটু বোঝার বিষয় আছে, টেকনিক্যাল বিষয় আছে, সেগুলো তারা সেই সব বিষয়গুলোতে এড়িয়ে চলতে চায়, হ্যাঁ, এবং এটা বুঝে কম, এবং তাদের আইকিউ অনেক কম থাকে, ঠিক আছে। তো আরেকটা ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে ইনফার্টিলিটি। অনেক ফিমেল পেশেন্ট আসে বা তারা বলে যে বিয়ের পরে বাচ্চা হচ্ছে না, তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে তাদের থাইরয়েড হরমোনের সমস্যা, ঠিক আছে, কারণ থাইরয়েড হরমোনের এখানে অন্যান্য হরমোন যে মানে ইস্ট্রোজেন বা অন্যান্য যে ফিমেল হরমোন যেগুলো আছে ওভারির উপরে, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন বা অন্যান্য ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন যে হরমোনগুলো আছে, সেগুলোর সাথে এটার একটা স্ট্রং কোরিলেশন আছে। তো সব কিছু মিলে থাইরয়েড হরমোন অভাব থাকলেও ইনফার্টিলিটি, হ্যাঁ, বা বাচ্চা না হওয়ার সমস্যাগুলো থাকে, তো সেই ক্ষেত্রে থাইরয়েড হরমোনগুলো চেক করে নিতে হয় এবং থাইরয়েড হরমোন ম্যানেজমেন্ট করতে হয়। তো এরপর হচ্ছে ইরিটেবিলিটি, এই রোগীদের খুব খিটখিটে মন মেজাজ থাকে, এই সমস্যাগুলো হয়।
হাতে পায়ে চামড়া নিচে যে স্কিনটা খুব পাতলা হয়ে যায়। তারপরে চোখের আইব্রো উপরের ভ্রুর এক পাশটা দেখা যাবে যে মনে হচ্ছে খেয়ে ফেলছে, হ্যাঁ, এক পাশে নাই। তো এইটাও দেখা যায় যে বাইরের দিকে আইব্রো পাতলা হয়ে যায়। আরেকটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস, মহিলাদের মাসিক এলোমেলো হয়ে যায়, হয়তো কারোর অল্প সময় মাসিক হচ্ছে, কারোর বেশি সময় মাসিক হচ্ছে, ব্লিডিং বেশি হচ্ছে, পেইন হচ্ছে, ইরেগুলার হচ্ছে, ঠিক মতো সাইকেল মেনটেন হচ্ছে না, এই সমস্যাগুলো দেখা দেয়। মাসেল ক্র্যাম্প, মাংসপেশি খিল ধরার মতো ব্যথা, হ্যাঁ, চাবানো কামড়ানো এরকম ব্যথা হয়, মাসেল দুর্বল হয়, নার্ভাসনেস থাকে, পোর মেমোরি, স্মৃতিশক্তি অনেক কমে যায়, পাফি ফেস, চোখের আশেপাশে ফোলা ফোলা ভাব, স্লোয়ার হার্টবিটটা কমে যায়, এটাকে বলা হয় মেডিকেল ভাষায় ব্র্যাডিকার্ডিয়া। 60 নিচেও নেমে যায়, 60 নিচে গেলে ব্র্যাডিকার্ডিয়া, হার্টবিট যদি মিনিটে কমে যায় 60 নিচে। তো এই ধরনের পেশেন্টদের হার্টবিট কমে যায়, হাত পা খুব ঠান্ডা থাকে, থ্রট পেইন, গলা ব্যথা এবং ওয়েট গেইন হয় অল ওভার দ্য বডি। সারা শরীরে যেহেতু মেটাবলিজম রেট কমে যায়, শরীরে সব কিছু অ্যাকুমুলেশন হতে থাকে, জমতে থাকে, এই জন্যে তাদের ওয়েট গেইন হয়, শরীরে ওয়াটার রিটেনশন হয়, ফ্যাট জমে, তো শরীর ভারী হয়ে যায়, থলথলে হয়ে যায়, ওজন বেড়ে যায়। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডের সিমটম। এখন আমরা দেখি হাইপার থাইরয়েডের কিছু সিমটম। অনেকগুলো সিমটম ওভারল্যাপ করবে, মানে হাইপো এবং হাইপার থাইরয়েড দুইটাতেই পাওয়া যাবে। তো হাইপার থাইরয়েডিজমে কী কী সিমটম আমরা পাই, যে প্রচুর সোয়েটিং হয় রোগীদের, মানে এখানে কোনো কারণে স্পেশালি অটোইমিউন ডিজিজগুলোতে হাইপারথাইরয়েডের সিমটমগুলো বেশি পাওয়া যায়। তো অটোইমিউন ডিজিজ হলে ওভার প্রোডাকশন হচ্ছে, থাইরয়েড হরমোন ওভার প্রোডাকশন হচ্ছে, তো সেই কারণে কী হচ্ছে, থাইরয়েড হরমোন বেড়ে গেলে যেই হয়, বেজাল মেটাবলিক রেট হাই হয়ে যায়, অনেক বেড়ে যায়, রোগীর প্রচণ্ড ঘাম হয়, সোয়েটিং হয়, বুক ধরফর করতে থাকে, চোখের মানে অক্ষিকোটর মানে বাইরের দিকে বেরিয়ে আসে, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে বালজিং অফ আইস, হ্যাঁ, বালজিং অফ আইস। তারপরে মাসেল টুইচিং এগুলো আছে, হাতের তালু পায়ের তালু খুব রেডনেস, হ্যাঁ, ইরাইথ্রেমা ডেভেলপ করে, তো লাল হয়ে যায়। এখানে যেগুলো ওভারলেপ হচ্ছে সেগুলো আমি বলছি না, মাসিকের এলোমেলো হয়ে যাচ্ছে, চামড়ার সমস্যা, গয়টার হচ্ছে, তারপরে ফ্যাটিক হচ্ছে, এগুলো আছে, ঘুমাতে প্রবলেম হয়, সারা ধরে জেগে আছে, ইনসোমনিয়ার সমস্যা এটা দেখা যায়। ইরেগুলার হার্টবিটের রিদমটা নষ্ট হয়ে যায়, র্যাপিড হার্টবিট বা পালপিটেশন হয়। তারপরে আনইনটেনশনাল ওয়েট লস, এটা একটা ইম্পর্টেন্ট, যে রোগীরা বলে, হাইপারথাইরয়েডের রোগীরা বলে যে আমি ডাক্তার সাহেব অনেক খাচ্ছি, আমার ক্ষুধাও লাগে প্রচুর, কিন্তু আমার ওজন বাড়তেছে না, আমার ওজন ডে বাই ডে কমে যাচ্ছে, ঠিক আছে, হাত পা কাঁপতেছে, প্রচুর ঘাম হচ্ছে, চোখটা বাইরের দিকে বের হয়ে আসছে, লুজ মোশন হচ্ছে, হ্যাঁ, তো এই সিমটমগুলো হচ্ছে হাইপারথাইরয়েডকে ইন্ডিকেট করে। ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে আপনাদের, এবং থাইরয়েড প্রোফাইলটা দেখতে হবে। ঠিক আছে, তো নার্ভাসনেস এবং ইরিটেবিলিটি এটা আমরা বলেছি। ইনক্রিজ সেন্সিটিভিটি টু হিট, হাইপারথাইরয়েড হলে হাইপোর উল্টা হবে, হাইপার হলে সে গরম সহ্য করতে পারবে না, ঠিক আছে, গরম একদম অসহ্য, সে জামা কাপড়ও পাতলা পরে, এবং মহিলাদের ক্ষেত্রেও সে রান্নাঘরে যেতে চায় না, বা গরম সহ্য করতে চায় না, হ্যাঁ, বা চায় না বা পারে না, ঠিক আছে, দুইটাই তার সমস্যা। তার মুড সুইং হয়, একবার ভালো একবার খারাপ, মানে বাইপোলার ডিসঅর্ডারের মতো হয়। হ্যান্ড ট্রেমর, হাতটা যদি ছড়িয়ে রাখেন দেখবেন যে হাত কাঁপতেছে, অথবা টাংটা বাইরে বের করে রাখলে জিহ্বাটাও কাঁপতে থাকে, এই ট্রেমর বা যে ট্রেমলিং, এই সিমটমগুলো পাওয়া যায় থাইরয়েডের সমস্যা হলে। তারপরে ডায়রিয়া হতে পারে, বা ঘন ঘন পায়খানায় যেতে হয়, টয়লেটে যেতে হয়। ঠিক আছে, তো এই সিমটমগুলো থাইরয়েড হরমোনটা বেড়ে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। আচ্ছা, এখন আমরা আসি যে কিভাবে আমরা ইনভেস্টিগেশন করব, তো বা ডাক্তার সাহেবরা কী সাধারণত ইনভেস্টিগেশন দেয় এই সম্পর্কে কিছুটা ধারণা দিচ্ছি। তবে আমার এই ভিডিওটা আমি আগেই বলেছি যে ভিডিওটার উদ্দেশ্য কিন্তু নিজের চিকিৎসা করা না, এটা একটা এডুকেশনাল ভিডিও, নিজে সচেতন হওয়া, যে সিমটমগুলো আমার মধ্যে থাকলে ডাক্তারদের সাথে বা চিকিৎসকের সাথে আপনার যোগাযোগ করতে হবে। ঠিক আছে, যে থাইরয়েডটা চেক করে নেওয়ার জন্য। তো থাইরয়েড হরমোন ফাংশন টেস্টের মধ্যে আমরা যেটা সাধারণত দেওয়া হয় TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা নর্মাল রেঞ্জ দেওয়া আছে। ফ্রি T3, ফ্রি T4 এগুলো দেওয়া হয়। এছাড়া যদি ডাক্তার সাহেব আপনাকে চিন্তা করে যে কোনো অটো অ্যান্টিবডি আপনার শরীরে আছে কিনা, বা থাইরয়েডাইটিসে কোনো সিমটম আছে কিনা, থাইরয়েডাইটিস সিমটম বা থাইরয়েডাইটিসে কোনো সমস্যা আছে কিনা, তাহলে আপনাকে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি, বিভিন্ন অ্যান্টিবডি টেস্ট আছে, হ্যাঁ, টিপিও অ্যান্টিবডি বা থাইরোগ্লোবিন অ্যান্টিবডি, এগুলো ডাক্তার সাহেব প্রেসক্রাইব করবেন। এছাড়া নিউক্লিয়াস কিন্টোগ্রাফি, এটা নিউক্লিয়ার মেডিসিনে হয়, এটা ম্যালিগনেন্সি বা কোনো ক্যান্সার বা এই ধরনের সমস্যাতে সাসপেক্ট করলে এটা দেওয়া হয়, এটা কম প্রেসক্রাইব করা হয়, স্পেশাল কেসে দেওয়া হয়।
আর আরেকটা হচ্ছে যে এফএনএসি অফ নোডিউল। এফএনএসি মানে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি কোনো নোডিউল থাকে, হ্যাঁ, কোথাও ফুলে গেছে, এক পাশে কোনো চাকা চাকা হয়ে গেছে, বা থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে গেছে, হ্যাঁ, বা ইরেগুলার গ্রোথ হয়েছে, ঠিক আছে, তো সেই সব ক্ষেত্রে সেই নোডিউল থেকে বায়োপসি নিয়ে দেখা হয় যে এটা ক্যান্সারাস কোনো গ্রোথ কিনা, ঠিক আছে। তো এইভাবে সাধারণত এই টেস্টগুলো দিয়ে থাইরয়েড ফাংশন টেস্টগুলো করা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা ফাংশনাল মেডিসিনে কিভাবে আসলে আমরা ট্রিটমেন্ট করি থাইরয়েড হরমোনকে। আমরা কনভেনশনাল মেডিসিন এবং ফাংশনাল মেডিসিনে কিছুটা পার্থক্য আছে। তো আমরা সাধারণত থাইরয়েড রোগীদের এই হিস্ট্রিগুলো নেই, টোটাল হিস্ট্রিটা নেই, এবং হিস্ট্রি নেওয়ার পরে আমরা সাধারণত রুট কজ ফাংশনাল মেডিসিন এবং ট্রেডিশনাল মেডিসিনের একটু পার্থক্য আছে। ট্রেডিশনাল মেডিসিন হচ্ছে আমরা সাধারণত সিমটোমেটিক চিকিৎসা করা হয়। কোনো হরমোন যদি বেশি হয়ে যায় সেই হরমোন রিপ্লেস করা হয়, কোনো একটা পেইন হলে সেই পেইনের জন্য পেইন কিলার দেওয়া হয়, হার্টবিট বেড়ে গেলে হার্টবিট কমানোর ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, তারপরে বেশি সোয়েটিং হচ্ছে সোয়েটিং কমানোর ওষুধ দেয়, হ্যাঁ। তো এরকম সাধারণত সিমটোমেটিক ফোকাস বেশি করা হয়। কিন্তু ফাংশনাল মেডিসিনের মূল মনোযোগটা থাকে গাছের উপরের দিকে না, হ্যাঁ। এই উপরের অংশটা হচ্ছে ট্রেডিশনাল মেডিসিনের জায়গা বা কনভেনশনাল মেডিসিন, বা আমরা সাধারণত অ্যালোপ্যাথিক সিস্টেমে সাধারণত এই জায়গাটা বেশি ফোকাস করা হয়। আর আমাদের ফাংশনাল মেডিসিনে বা অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন, দুইটার কম্বিনেশনটাই হচ্ছে ফাংশনাল মেডিসিন। তো সেখানে আমরা যেটা করি, গাছের গোড়া, হ্যাঁ, বা রুটের দিকে আমরা বেশি ফোকাস করি, যে আসলে প্রবলেমটার শুরুটা কোথায়। আমাদের রিসার্চ বা স্টাডিগুলো সব রুটকে কেন্দ্র করে। তো রুটের মধ্যে যদি দেখি আমরা, তো দেখা যাচ্ছে যে শরীরে সাধারণত এই ক্রনিক ডিজিজগুলো হওয়ার পিছনে দায়ী হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন শরীরে আছে কিনা সেটা আমরা আগে দেখি, এবং ইনফ্লামেশন ম্যানেজমেন্ট করার জন্য যেটা করা লাগে সেটা করি। তারপরে শরীরে কোনো নিউট্রিশন বা কোনো নিউট্রিশন বা ভিটামিন বা কোনো মিনারেলসের ঘাটতি আছে কিনা, বা মেটাবলিক কোনো ডিসঅর্ডার আছে কিনা সেটার দিকে ফোকাস করা হয়, এবং সেটা কারেকশনের জন্য পদক্ষেপ নেওয়া হয়। তারপরে তার শরীরে কোনো টক্সিন, হ্যাঁ, টক্সিনের প্রভাব আছে কিনা, কোনো মানে স্পেশালি এখন পেশেন্টদের মাঝখানে আমরা এই বিষয়টা বেশি দেখতেছি, কারণ এখন সারা ওয়ার্ল্ডে গ্লোবালি এই প্রবলেমটা বেশি, যে টক্সিন রিলেটেড ডিসঅর্ডার। আমরা খাবারের মাধ্যমে প্রচুর টক্সিন ঢুকতেছে, কীটনাশক, পেস্টিসাইড, এনভায়রনমেন্টাল টক্সিন, এনভায়রনমেন্টাল যে পলিউশন, সব কিছুর একটা ইফেক্ট আমাদের শরীরে কিন্তু পড়তেছে, ঠিক আছে। তো যেমন থাইরয়েডের ক্ষেত্রে বেশি টক্সিসিটি আমরা পাই, ব্রোমিন টক্সিসিটি, ঠিক আছে। থাইরয়েডে তো আমাদের মেইন দরকার আয়োডিন, তো আয়োডিনটা আমাদের দিনকে দিন কমে যাচ্ছে, কারণ আয়োডিনের সোর্স সমুদ্র। তো সমুদ্র থেকে আমরা কম পাচ্ছি, এবং আমাদের মাটিতে আয়োডিন কম, এবং ব্রোমিনটা বেশি আসার কারণে খাবার বা ফুডের মাঝখানে, যেমন আপনার আটা জাতীয় খাবারে সব ব্রোমিন অ্যাড করা, অন্যান্য ব্রেডে ব্রোমিন অ্যাড করা, তারপরে অন্যান্য অনেক মেডিসিনের মধ্যে ব্রোমিন আছে, তারপরে পেস্টিসাইডে ব্রোমিন আছে, এরকম অনেক কিছুতে ব্রোমিন আছে, ঠিক আছে। তো টুথপেস্টে ফ্লোরাইড আছে। তো এই সবগুলো জিনিস এসে কিন্তু আমাদের আয়োডিনকে আরও কমিয়ে দিচ্ছে, যে কারণে আমরা এই মানে থাইরয়েড ডিসঅর্ডারে বেশি ভুগতেছি। তো সেই বিষয়গুলো রোগীর মধ্যে বর্তমান আছে কিনা সেইটাকে খেয়াল রাখতে হবে। সেটা যদি আমরা খেয়াল না রেখে শুধু থাইরয়েড ওষুধ দেই তাহলে কিন্তু হবে না, কারণ আপনার যেটা ঘাটতি সেটা তো অবশ্যই পূর্ণ করতে হবে। সেই ঘাটতিকে পূর্ণ না করে কিন্তু আপনার সঠিক চিকিৎসা হবে না, বা পারফেক্ট চিকিৎসা আপনি করতে পারবেন না। সুতরাং টক্সিন খুব ইম্পর্টেন্ট ইস্যু। তারপর এক্সারসাইজ, সঠিকভাবে এক্সারসাইজ করা, সঠিকভাবে সঠিক রিদমে ঘুমানো, বায়োলজিক্যাল ক্লক ঠিক রাখা, এগুলোকে আমাদের ফোকাস। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হয়, আমাদের হরমোন ইমব্যালেন্স থাকলে সেটাকে রিস্টোর করা। তারপরে হচ্ছে বডি মাইন্ড যে কামনেস বা মাইন্ডফুলনেস, হ্যাঁ, সেই বিষয়টাকে এনশিওর করা। সেই ক্ষেত্রে আমরা টোটাল হিস্ট্রিটা নেওয়ার পর আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে আমরা যেটা ব্যবহার করি, পেশেন্টকে কিছু অ্যাডভাইস দেই। যেমন এখানে মেডিটেশন একটা গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, তারপরে হচ্ছে তার বায়োলজি ক্লক মেনটেন করা, তারপরে হচ্ছে তার কিছু ফুড সাপ্লিমেন্ট দেওয়া, তার মানসিক কাউন্সিলিং করা, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এছাড়া এখানে আমরা আরেকটা বিষয় এখানে হেল্প নেই, সেটা হচ্ছে অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিন। তো অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিনের মধ্যে অনেক মেডিসিন আছে। তো আমরা যেটা প্রেফার করি এখানে হোমিওপ্যাথি, কারণ হোমিওপ্যাথি একটা এনার্জি ফর্ম অফ মেডিসিন। এখানে মূল ওষুধটা থাকে না, ওষুধের শক্তিটা থাকে, তো এবং এটা সাইড ইফেক্ট ফ্রি। তো সেটা পেশেন্টের সিমটমের সাথে যদি ম্যাচিং করে ওষুধের সিমটমকে ম্যাচিং করা হয়, তাহলে তার ইমিউন সিস্টেম বা ভাইটাল ফোর্স যেটি বলে সেটা জেগে ওঠে এবং পেশেন্টকে সুন্দরভাবে কাম ডাউন করে। কিন্তু সেগুলোর পাশাপাশি দেখতে হবে যে এই বিষয়গুলোর প্রভাবগুলোও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। এই জন্যই আমরা এটাকে বলা হয় ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। আমরা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ করি, আমরা সমন্বয় করার চেষ্টা করি, ঠিক আছে। তো তারপরে আপনার অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিনের মধ্যে আরও কিছু মেডিসিন আছে, যেমন আকুপাংচার, আকুপ্রেশার, এগুলোও খুবই হেল্পফুল।
তবে এইসব ক্ষেত্রে আমরা যদি আমরা পেশেন্টকে সার্ভিস নিতে চাই তো সেই ধরনের রেসপেক্টিভ আমার পার্সনের কাছে আমরা রেফার করে দিই। তো এই ওভারঅল ম্যানেজমেন্ট, এই একটা ওভারঅল ম্যানেজমেন্ট আমরা এই ধরনের ক্রনিক রোগ বা অটো ইমিউন ডিজিজ কি আমরা ট্রিটমেন্ট করার জন্য ব্যবহার করি। তো এই ম্যানেজমেন্টে হচ্ছে ফাংশনাল মেডিসিনের অ্যাপ্রোচ। ঠিক আছে, তো যাই হোক আমরা থাইরয়েডের আজকে সমস্যাগুলো শুনলাম, থাইরয়েড রিলেটেড সমস্যাগুলো শুনলাম এবং এর থেকে পরিত্রাণের কিছু একটা গাইডলাইন আমরা শেয়ার করলাম। তো আপনাদের মধ্যে যদি এরকম কোনো সিমটম থাকে আপনারা আপনাদের চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।